ফ্রেন্ডস, আজকে আমরা স্পেন্সারের লেখা একটা ফেমাস পোয়েম ওয়ান ডে আই রোট হার নেম এই পোয়েমটি নিয়ে ডিসকাস করব। স্পেন্সার সম্পর্কে আমরা আগেই জেনেছি যে তিনি ছিলেন শেক্সপিয়রের সমসাময়িক এলিজাবেথান পিরিয়ডের কবি। আজকে আমরা এলিজাবেথ বয়েল সম্পর্কে জানব। তার কারণ আজকের যে আলোচ্য পোয়েম সেটি এলিজাবেথ বয়েলকে উদ্দেশ্য করেই লেখা। তো কে ছিলেন এই এলিজাবেথ বয়েল? এলিজাবেথ বয়েল ছিলেন স্পেন্সারের ওয়াইফ। এডমুন্ড স্পেন্সার অ্যামোরিটি এবং এপিথ্যালামিয়ন এই বই দুটির পোয়েমগুলো তাকে উদ্দেশ্য করেই লিখেছেন। তবে এলিজাবেথ বয়েল এডমুন্ড স্পেন্সারের ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ ছিলেন না। স্পেন্সারের ফার্স্ট ওয়াইফের নাম ম্যাকাবিয়াস চাইল্ড। তিনি 1594-এর আগে কোনো একটা সময়ে মারা যান, তবে তার মৃত্যুর অ্যাকচুয়াল ডেট বা অ্যাকচুয়াল ইয়ার জানা যায় না। স্পেন্সারের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরই তিনি একটা অল্প বয়সী মেয়ের প্রেমে পড়েন, আর সেই অল্প বয়সী মেয়েটি ছিলেন এলিজাবেথ বয়েল। স্পেন্সারের বয়স ছিল তখন 40-এর কাছাকাছি, আর এলিজাবেথ বয়েলের বয়স ছিল 18-এর কম। তার কারণ এলিজাবেথ বয়েল 1576-এ জন্মেছিলেন বলে মনে করা হয়। এই এলিজাবেথ বয়েল স্পেন্সারকে প্রথম প্রথম প্রেমে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি স্পেন্সারকে অ্যাকসেপ্ট করতে থাকেন। স্পেন্সারের বিভিন্ন লেখা থেকে জানা যায় যে আর 5টা প্রেমিক প্রেমিকার মতোই তাদের প্রেমের সম্পর্কেও বিভিন্ন সময় ওঠাপড়া চলেছিল। আর এইভাবে জানুয়ারি 1593 থেকে জুন 1594 পর্যন্ত প্রায় 1.5 বছর তাদের প্রণয়ের সম্পর্ক চলতে থাকে। বিভিন্ন সনেটে স্পেন্সার এলিজাবেথ বয়েলের যে বর্ণনা দিয়েছেন তা থেকে জানা যায় যে এলিজাবেথ বয়েল ছিলেন একজন ফেয়ার স্কিনড লেডি। তার চোখ ছিল নীল, তার চুল ছিল সোনালি। মাঝে মাঝে স্পেন্সারের প্রতি তিনি অত্যন্ত রেগে যেতেন। একবার রেগে গিয়ে স্পেন্সারের একখানি পোয়েমও তিনি পুড়িয়ে দিয়েছিলেন। তবুও স্পেন্সার তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাকে ছেড়ে আসতে হলে অত্যন্ত কষ্ট পেতেন। অবশেষে 1594-এ 42 বছর বয়সী স্পেন্সার 18 বছর বয়সী এলিজাবেথ বয়েলকে বিয়ে করেন। আর অ্যামোরিটি বইটি পাবলিশ করা হয় তার পরের বছর, অর্থাৎ 1595-এ। আজকে আমরা যে পোয়েমটি নিয়ে আলোচনা করব সেটা এই অ্যামোরিটি বইয়েরই 75 নম্বর সনেট। পোয়েমটি পড়ার পর এলিজাবেথ বয়েল ব্যক্তিজীবনে কেমন ছিলেন এবং তার শেষ জীবনটাই বা কেমন ছিল সে সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তো চলো পোয়েমটি শুরু করা যাক। ওয়ান ডে আই রোট হার নেম আপ অন দ্য স্ট্র্যান্ড। অর্থাৎ একদিন আমি সমুদ্রের ধারে বালির চড়ার উপরে তার নাম লিখেছিলাম। এখানে পোয়েট বলতে চাইছেন যে তিনি একদিন সমুদ্রের ধারে বালির চড়ায় তার বিলাভেডের নাম লিখেছিলেন। এখানে স্ট্র্যান্ড কথাটির অর্থ হলো সমুদ্রের ধারের বেলাভূমি বা বালির চড়া। বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। কিন্তু সমুদ্রের ঢেউ এসে সেটাকে ধুয়ে নিয়ে চলে গেল। এখানে ওয়াশড ইট অ্যাওয়ে কথাটির অর্থ হলো ধুয়ে নিয়ে চলে যাওয়া। এগেইন আই রোট ইট উইথ এ সেকেন্ড হ্যান্ড। আবার আমি দ্বিতীয়বারের জন্য তার নাম লিখেছিলাম। এখানে সেকেন্ড হ্যান্ড কথাটির অর্থ হলো সেকেন্ড অ্যাটেম্পট বা দ্বিতীয়বারের জন্য। বাট কেম দ্য টাইড অ্যান্ড মেড মাই পেন্স হিজ প্রে। কিন্তু জোয়ারের উঁচু ঢেউ এসে আমার সেই লেখাটিকে আবার নষ্ট করে দিল। এখানে পোয়েট পেইন্স কথাটি ইউজ করেছেন, তার কারণ তিনি বোঝাতে চাইছেন তিনি অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত কষ্ট করে তিনি লেখাটি লিখেছিলেন। আর প্রে কথাটির অর্থ হলো সমুদ্রের ঢেউ যেন একজন শিকারীর মতো তার লেখাটিকে শিকার করে নিয়ে চলে গেল। ভেইন ম্যান সেড সি দ্যাট ডাস্ট ইন ভেইন অ্যাসে। পোয়েটের এইসব কার্যকলাপ দেখে তার বিলাভেড তাকে বলল, ব্যর্থ মানুষের মতো তুমি ব্যর্থ চেষ্টা বারবার করে যাচ্ছ। এখানে ভেইন অ্যাসে কথাটির অর্থ হলো ব্যর্থ প্রচেষ্টা। এ মর্টাল থিং সো টু ইমমর্টালাইজ। অর্থাৎ একটা ক্ষণস্থায়ী জিনিসকে তুমি চিরস্থায়ী করতে চাইছো।
এখানে মর্টাল থিং কথার অর্থ হলো ক্ষণস্থায়ী জিনিস বা যেটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর ইমমর্টালাইজ কথাটির অর্থ হলো চিরস্থায়ী করে রাখা বা অমর করে রাখা। ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, কারণ আমিও তো একদিন এই রকম শেষ হয়ে যাব, ক্ষয় হয়ে যাব। এখানে ডিকে কথাটির অর্থ হলো শেষ হয়ে যাওয়া বা মারা যাওয়া। অ্যান্ড ইক মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, এবং আমার নামও ঠিক একই রকমভাবে পৃথিবী থেকে মুছে যাবে। এখানে ইক কথার অর্থ হলো অলসো, আর ওয়াইপড আউট কথার অর্থ হলো মুছে যাবে। নট সো কোথ আই, লেট বেজার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট। আমি বললাম কখনো তা হবে না, সাধারণ জিনিস, তুচ্ছ জিনিসগুলোকে ধুলোয় মিশে যেতে দাও। এখানে কোথ কথার অর্থ হলো বললাম, বেজার থিংস কথার অর্থ হলো তুচ্ছ জিনিস বা সাধারণ জিনিস, ডিভাইস কথার অর্থ প্রস্তুত হতে দাও, টু ডাই ইন ডাস্ট কথার অর্থ হলো ধুলোয় মিশে যাওয়ার জন্য। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, অর্থাৎ তুমি চিরকাল সুখ্যাতির সঙ্গে বেঁচে থাকবে। এখানে ফেম কথার অর্থ হলো সুখ্যাতি বা সুনাম। মাই ভার্স ইয়োর ভার্চুজ রেয়ার শ্যাল ইটারনাইজ, অর্থাৎ আমার কবিতায় তোমার দুর্লভ গুণগুলি চিরস্থায়ী হয়ে থাকবে বা অমর হয়ে থাকবে। এখানে ভার্স কথার অর্থ হলো কবিতা, ভার্চুজ রেয়ার কথার অর্থ হলো দুর্লভ গুণাবলী, আর ইটারনাইজ কথার অর্থ হলো অমর হয়ে থাকা বা চিরস্থায়ী হয়ে থাকা। অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইয়োর গ্লোরিয়াস নেম, এমনকি স্বর্গেও তোমার নাম প্রসিদ্ধ হয়ে থাকবে। অর্থাৎ পোয়েট এখানে বলতে চাইছেন যে তোমার নাম অনেক উঁচুতে অবস্থান করবে। এখানে গ্লোরিয়াস কথার অর্থ হলো প্রসিদ্ধ হয়ে থাকা বা উজ্জ্বল হয়ে থাকা। হোয়ার হোয়েন অ্যাজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, অর্থাৎ মৃত্যু এই পৃথিবীকে সমস্ত সময় ধরে দমিয়ে রাখবে বা মৃত্যু সমস্ত পৃথিবীতে তার আধিপত্য বজায় রাখবে। অর্থাৎ পোয়েট এখানে বলতে চাইছেন যে পৃথিবীতে মানুষ জন্ম নেবে আবার মারাও যাবে, অর্থাৎ পৃথিবীতে জন্ম মৃত্যুর খেলা সবসময় চলতে থাকবে। এখানে সাবডিউ কথার অর্থ হলো দমন করে রাখা বা আধিপত্য বজায় রাখা। আওয়ার লাভ শ্যাল লিভ অ্যান্ড ল্যাটার লাইফ রিনিউ, কিন্তু আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে এবং পরবর্তী প্রজন্ম যখন আমার এই কবিতা পড়বে তখন আমাদের ভালোবাসা আবার জীবন্ত হয়ে উঠবে। এখানেই পোয়েমটি শেষ হলো। এবার আমরা এলিজাবেথ বয়েল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব। স্পেন্সার এবং এলিজাবেথ বয়েলের একজন পুত্র সন্তান ছিল যার নাম পেরিগ্রিন। যে এলিজাবেথ বয়েলকে এডমুন্ড স্পেন্সার এতটা ভালোবাসতেন, সেই এলিজাবেথ বয়েলই স্পেন্সার মারা যাওয়ার পরপরই রজার সেকেলস্টোন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তাদের এক সন্তানও হয় যার নাম রিচার্ড সেকেলস্টোন। শুধু এখানেই শেষ নয়, এলিজাবেথ বয়েল এবং তার নতুন স্বামী রজার সেকেলস্টোন স্পেন্সারের সমস্ত সম্পত্তি দাবি করে, কিন্তু আদালত শেষ পর্যন্ত স্পেন্সারের ফার্স্ট ওয়াইফ ম্যাকাবিয়াস চাইল্ডের ছেলে সিলভ্যানাসকে স্পেন্সারের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করে। এরপর 1606-এ এলিজাবেথের দ্বিতীয় স্বামীও মারা যায়। তখন এলিজাবেথের বয়স 30 বছর। এরপর 36 বছর বয়সে অর্থাৎ 1612-এ এলিজাবেথ বয়েল আবার তৃতীয় বিয়ে করেন ক্যাপ্টেন রবার্ট টিন্ট নামক এক ব্যক্তিকে। তাদের আবার দুজন সন্তান হয়। অবশেষে 46 বছর বয়সে অর্থাৎ 1622-তে এলিজাবেথ বয়েল পৃথিবী ছেড়ে চলে যান। কিন্তু যাই হোক, স্পেন্সার তার কবিতার মাধ্যমে তার বিলাভেডকে তথা তার ওয়াইফকে চিরকাল অমর করে রেখে গেছেন।